নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ শুক্রবার 30 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। কেন্দ্রের কোন কোন প্রকল্পের বাংলায় কার্যকর হয়নি তালিকা ধরে ধরে বললেন মোদি। সুব্রত চ্যাটার্জিকে সঙ্গী করে বিজেপির দায়িত্বে দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি নিয়ে বড় খবর। মোদিজি গঙ্গা সমুদ্র, উনি কালীঘাটের নালা, কি লড়বেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে শুভেন্দু। ভোরের নামাজ পড়ে ভারতে হামলা করতে চেয়েছিল পাকিস্তান, তার আগেই ব্রহ্মোস নিয়ে হাজির সেনা, বড় স্বীকারোক্তি শরীফের। মুর্শিদাবাদ মালদায় ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে, পেহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে মোদি বললেন, পরীক্ষা দেব না, শুক্রে অর্ধনগ্ন মিছিল, চাকরিহারা শিক্ষকদের, কোন রাজ্যে থাকি। আইসির বিরুদ্ধে ধুমধুমার বিক্ষোভ, কেন এমনটা ঘটল বোলপুরে। গোপনে পাকিস্তানি তরুণীর সঙ্গে বিয়ে, আদালতে দ্বারস্থ বরখাস্ত সিআরপিএফ জওয়ান। চ্যালেঞ্জ করেছি, কালকেই ভোট করুন, সুকান্তর অপারেশন বেঙ্গল, হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার মমতার। এবার আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরের পর বাংলায় প্রথম এলেও আগামী বিধানসভা ভোটের ডঙ্কা যে আজ প্রধানমন্ত্রী বাজিয়ে দিয়ে গেলেন তা বলার অপেক্ষা রাখে না। আলিপুরদুয়ারে সভার শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানালেন মোদি। শুধু তাই নয়, কেন্দ্রের কোন কোন প্রকল্প বাংলায় লাগু হয় না তারও একটি তালিকা তুলে ধরেন। পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য কেন্দ্রের প্রকল্প মোদি বলেন, চা বাগানের শ্রমিকদেরও ছাড়েনি এরা। এই সরকারের দুর্নীতির জন্য চা বাগান বন্ধ হচ্ছে, শ্রমিকদের হাতে কাজ নেই, পিএফ নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়, গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না, আর তৃণমূল সরকার এই দোষীদের বাঁচাচ্ছে। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। রাজনীতি নিজের জায়গায়, কিন্তু গরিব, দলিত, পিছিয়ে পড়া শ্রেণী, মহিলাদের সঙ্গে কেন রাজনীতি করছে তৃণমূল? ওবিসি নিয়ে যে সুবিধা আছে তা বাংলায় লাগুই হতে দেয় না। একাধিক কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার এখানে চালু করে না। মোদিজি বলেন, গোটা দেশে আয়ুষ্মান ভারত প্রকল্প মিলেছে, কিন্তু এখানকার মানুষদের মিলছে না এই সেবা। দেশের 70-5 লাখের উপরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা মিলছে, চাই এখানেও সেই সুবিধা মানুষ পাক, কিন্তু তৃণমূল সরকার তা করতে দিচ্ছে না। মোদি বলেন, বাংলায় 1 লাখের বেশি ঘর তৈরি হচ্ছে না, কারণ তৃণমূল এখানে সেই গরিব লোকেদের কাছ থেকে কাটমানি নিচ্ছে। প্রধানমন্ত্রী এও বলেন, পশ্চিমবঙ্গের কারিগরি কাজ করা মানুষের জন্য বিশ্বকর্মা প্রকল্প করেছে বিজেপি সরকার, কিন্তু এখনো 8 লক্ষ মানুষের সেই পরিষেবা ঝুলে রয়েছে, কারণ তৃণমূল সরকার তা লাগু করতে দেয়নি। মোদি বলেছেন, আদিবাসীদের জন্য কম শত্রুতাও করেনি পিএম জনমান যোজনাকে, এর কার্যকর করতে দেয়নি এখানকার সরকার। আদিবাসীর সম্মান নিয়ে পরোয়া নেই তৃণমূলের। বিজেপি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর সময় বিরোধিতা করেছিল এই তৃণমূলই। নরেন্দ্র মোদীর অভিযোগ, নীতি আয়োগ বৈঠক খুব গুরুত্বপূর্ণ মঞ্চ, সেখানে বিকাশ নিয়ে চর্চা হয়, কিন্তু বাংলার সরকার সেই বৈঠকে যোগই দেয়নি। তৃণমূলের তো শুধু 24 ঘন্টা রাজনীতি ছাড়া কিছুই আসে না, রাজ্যের প্রগতি তাদের ইচ্ছাতেই নেই। একই সঙ্গে মোদীর সংযোজন, পশ্চিমবঙ্গে 16টি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প বন্ধ করে রেখেছে এখানকার সরকার। সুব্রত চ্যাটার্জিকে সঙ্গী করে বিজেপির দায়িত্বে এবার দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি পদে পরিবর্তনের সম্ভাবনা ফের মাথাচাড়া দিয়েছে, যদিও দলনেতাদের কেউই সরাসরি কিছুই বলছেন না। তবে বিজেপির সাংগঠনিক প্রক্রিয়ার সাম্প্রতিক তৎপরতা সেই জল্পনাকে কার্যত সত্যি প্রমাণ মিলেছে। সম্প্রতি রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার দীপক বর্মন রাজ্যের সমস্ত জেলা সভাপতি থেকে প্রদেশ পরিষদের নতুন সদস্যদের নাম চেয়ে পাঠিয়েছেন। দলের একাংশ মতে রাজ্যের সভাপতি হিসাবে সবচেয়ে সফল ছিলেন দিলীপ ঘোষ। আবারও অন্য একটি গোষ্ঠী সুব্রত চ্যাটার্জির নাম ভাবনায় রেখেছে। তবে আরএসএস ঘনিষ্ঠ মহল দিলীপ ঘোষকে ফেরানোর পক্ষে জোরালো সওয়াল করেছে। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন জুন মাসে হতে পারে। তৃতীয় সপ্তাহে মনোনয়ন জমা দেওয়ার পর চতুর্থ সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা। ফলে জেপি নাড্ডার স্থলাভিত্তিক কে হবেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে দিল্লির অন্দরে। কোনো গণতন্ত্র পরিবর্তন নয়, শুধুই সভাপতি নির্বাচন। দলের সংগঠনে নতুন কোনো পদ তৈরি হচ্ছে না বা সাংগঠনিক সীমা পুনর্বিন্যাসের কোনো পদক্ষেপ নেই বলে জানা গিয়েছে। সুতরাং এই প্রদেশ পরিষদের সদস্য তালিকা উদ্দেশ্যে যে সভাপতি নির্বাচন, তা আর ঢাকি কিছু নাই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা 2024-এর ফলাফল পরবর্তী সময়ে দলকে নতুন কৌশলে এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি। সেই পরিকল্পনার অংশ হিসাবে রাজ্যের নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিতও স্পষ্ট। বঙ্গ সফরে মোদি, আর দিনভর তোপ দাগলেন মমতা।
বিজেপি নেতাদের অভিযোগ, প্রধানমন্ত্রীকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সিঁদুর কটাক্ষ। এরপরেই রেডে করে ময়দানে নেমেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। এবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেছেন, মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না। প্রসঙ্গে শুভেন্দু বলেন, উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে, আমি ওনাকে সাবধান করছি। দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। মমতার নির্বাচন ইস্যুর পাল্টা বিরোধী দলনেতার প্রতিক্রিয়া, নির্বাচন হলে উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, এনার অবস্থাও তাই হবে। পশ্চিমবঙ্গে কি ভোট হয়, আজকেও নরেন্দ্র মোদী আসার সময় কোচবিহারে সীতাই শীতলকুচিতে 25টা বাস ভেঙেছে। রাজবংশী সমাজের প্রচুর মানুষ হাসপাতালে। ওনার এই গুন্ডা গদি রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। বাংলার রাজনীতিতে শুরু হলো এবার সিঁদুর সংঘাত। 26-এর বিধানসভা ভোটে আর আগে বাংলার রাজনীতিতে শুরু হলো এবার সিঁদুর সংঘাত। আজ আলিপুরদুয়ারের সভা থেকে অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে ফের প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। পাল্টা সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বললেন, সিঁদুর বেচতে এসেছেন, নিজের স্ত্রীকে আগে সিঁদুর পরান। রাজনীতিতে এবার সিঁদুর সংঘাত। একই দিনে রাজ্যের দুই প্রান্ত থেকে পরস্পরের বিরুদ্ধে সরব হলেন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধে পাকিস্তানের ভিতরে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনা, গুড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি। তারপর থেকেই পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রীর ভাষণের অনেকখানি জুড়ে রইল সেই অপারেশন সিঁদুর। পাল্টা সুর চড়ালেন মুখ্যমন্ত্রীও। নিজের হারের কথা নিজেই বলছে পাকিস্তান, কিভাবে ভারতের কাছে নতমস্তক হতে হয়েছে তাদের। বৃহস্পতিবার ঘুরপথে সেটাই স্বীকার করলো তারা। এদিন পাক প্রধানমন্ত্রী ভরা চত্বরে দাবি করেন, 9 ও 10 তারিখে রাত্রে হঠাৎ করে হামলা হয় তাদের উপর। এমনকি সেই হামলা যে পাক সেনার অজান্তেই হয়েছিল, সেই কথাটাও স্বীকার করেন তিনি। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজারবাইজান সফরে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানেই তিনি আসিম মনিরের নেতৃত্বে 10ই মে ভোরে নামাজ পড়ার পর আমাদের ভারতে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু আলো ফোটার আগে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একাধিক এলাকায় পড়তে শুরু করে। শরীফের সংযোজন, ফজরের নামাজ পড়ার জন্য আমাদের সেনা অপেক্ষা করছিল, তারপরেই হতো ভারতের উপর হামলা। কিন্তু তার আগে ভারত ক্ষেপণাস্ত্র ছোড়ে। রাওয়ালপিন্ডি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ফেলে তারা। রাতভর যে এইসব ঘটনা ঘটেছে তা আমি জানতে পারি সকালে। আমাকে আসিম ফোন করে সবটা জানায়। পাকিস্তানের বাড়াবাড়ি শেষ করতে ভারত যে ব্রহ্মস ব্যবহার করছে, সেই ইঙ্গিত দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র আদৌ ব্যবহার হয়েছে কিনা সেই নিয়ে সেনার তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন তরফে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষ পর্বে সুখোই যুদ্ধ বিমানের মাধ্যমে পড়শি দেশের সেনা এবং জঙ্গি ঘাঁটিগুলিতে মোট 15টি ব্রহ্মস ফেলেছিল ভারত, যার পরিণাম কতটা ভয়াবহ তা অবশ্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান। জানা গিয়েছে, এই হামলাতেই তাদের অন্যতম কিছু বায়ুসেনা ঘাঁটি যেমন নূর খান, করাচি একেবারে শেষ হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকি মুর্শিদাবাদে অশান্তির সঙ্গে পেহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দুই জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমনটাই দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও। এরপর মোদী বলেন, পেহেলগাঁওয়ে জঙ্গিরা যে জঘন্য কাজ করেছে, বাংলার মানুষদের ক্ষোভ ছিল। পেহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল, সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পেহেলগাঁও ঘটিয়েছে তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিরা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল, আমাদের সেনা ওদের সিঁদুরের ক্ষমতা দেখিয়ে দিয়েছে। জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। 1947 সালের পর ভারতের জঙ্গি হামলা পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়। পেহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। 3 বার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের উপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। এদিন মোদীর বক্তব্য পেশের আগে আলিপুরদুয়ার সভায় হুঙ্কার সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি বলেন, 22 এপ্রিল পাকিস্তান থেকে জঙ্গিরা এসে মাথার সিঁদুর দেখে গুলি করেছিল। মুর্শিদাবাদে পর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। পেহেলগাঁও এবং মুর্শিদাবাদের একটাই দোষ, তারা মাথায় সিঁদুর দেন। 2026 সালে তৃণমূল সরকারকে উপড়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলবো। এদিকে মোদীর এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
মুর্শিদাবাদ মালদার ঘটনার পিছনে বিজেপি ছিল, বিজেপি দাঙ্গা করেছে, উপযুক্ত প্রমাণ আছে আমাদের কাছে। বাংলার সরকার নির্মম নয়, মানবিক সরকার। উত্তরপ্রদেশে দাঙ্গা হয় না, এত বড় বড় কথা বলেন কেন? এবার রাজপথে অর্ধনগ্ন মিছিল বের করলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের পক্ষে চিন্ময় মণ্ডল জানিয়েছেন এক শিক্ষকের মৃত্যু সংবাদের কথাও। তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ওই শিক্ষক দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তিনি জিয়াগঞ্জের একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক। তিনি পরলোক গমন করেছেন। তিনি আমাদের একজন সহযোদ্ধা ছিলেন। তিনি আরো বলেন, আমরা এটা জানতে পারি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে দুদিন আগে ঘোষণা করেছেন যে নতুন পরীক্ষা হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন যে কত বড় দুর্নীতি হয়েছে, যার জন্য আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, ঘুমোতে হচ্ছে, কোর্টের দরজা খটখট করতে হচ্ছে। আইনি লড়াইয়ের মাধ্যমে পরীক্ষা না দিয়ে কিভাবে যোগ্যদের পুনরায় বহাল করা যায় সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। 10 বছর পরে এসে সেই মানসিক অবস্থা থাকে না যে স্কুলের বাচ্চাদের পড়ানোর বিষয়বস্তু এরকম, আরো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার বিষয়বস্তু অন্যরকম। সেটা সবাই পারবে এমনটা নয়। কারোর বয়স হয়েছে, কেউ হার্টের রোগে আক্রান্ত, অনেকে আছে ব্রেন স্ট্রোকে আক্রান্ত। তারা কিভাবে পরীক্ষা দেবেন? তারা যদি পরীক্ষা দেন, হাজির থাকতে না পারেন, তাহলে চাকরির কি হবে? তার দায় কে নেবে? আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাদের অন্য বিভাগে চাকরি দেওয়া হবে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের নিশ্চয়তা এলো, আর আমরা যারা যোগ্য আমরা অনিশ্চয়তার অন্ধকারেই থাকলাম। এমন এক রাজ্যে বাস করছি যেখানে টাকা দিয়ে চাকরি পাওয়াদের ক্ষেত্রে একটু বেশি সহৃদয় হয়ে যাচ্ছেন, আর যারা যোগ্য 240 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম বলে অনিশ্চয়তার অন্ধকারেই রাখা হচ্ছে। তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে কাল অর্থাৎ 30শে মে শিয়ালদা থেকে মহামিছিল করব। দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। পরীক্ষায় বসা নয়, পরীক্ষা ছাড়া যোগ্য যারা তাদের চাকরিতে পুনরায় বহাল করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিচ্ছেন কমিশন নেবে, রাজ্য সরকার নেবে। কালকের মিছিল হবে অর্ধনগ্ন মিছিল। শিক্ষক শিক্ষাকর্মীরা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন। তার একটাই কারণ, সরকারের দুর্নীতি, কমিশনের দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থাকে যোগ্য চাকরিহারাদের আজকে নগ্ন করে ছেড়েছে। ন্যায্য বিচার পায়নি। একজনও যদি বঞ্চিত হয় তবে আরো কঠোর পদক্ষেপ নেব, হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকের। থানায় আইসির বিরুদ্ধে থানা এলাকার বাসিন্দাদের বিক্ষোভ শুধু বিক্ষোভ নয়, এই বিক্ষোভকে ধুমধুমার বিক্ষোভ বলা যেতেই পারে। কেন? এই বিক্ষোভ কর্মসূচির সময় রীতিমতো থানার সামনে থাকা ব্যারিকেড ভেঙে থানার ভিতর ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, আর তাতে কার্যত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। তবে প্রশ্ন হলো, কোন থানার আইসির বিরুদ্ধে এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়? এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে। বোলপুরের নাগরিক মঞ্চ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। বোলপুর থানার আইসির বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে নানান ধরনের অভিযোগ তুলছেন আন্দোলনকারীরা। তবে থানার আইসির বিরুদ্ধে এমন বিক্ষোভের মূলে কি কেবল বোলপুরের নাগরিক মঞ্চ, নাকি এর পিছনে আরো অনেক কিছু রয়েছে? এমনই প্রশ্ন উঠছে মূলত একটি অডিও ভাইরাল হওয়ার পর থেকেই। পাকিস্তানি তরুণীর সঙ্গে প্রথমে বিয়ে গোপন করা, এরপর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও স্ত্রীকে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগে বরখাস্ত হয়েছিলেন সিআরপিএফ জওয়ান। সেই অভিযোগকে চ্যালেঞ্জ করে এবার জম্মু কাশ্মীর হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্ত জওয়ান মুনির আহমেদ। জানা গিয়েছে, মুনিরের আইনজীবী বিজেপি নেতা অঙ্কুর শর্মা আদালতে একটি পিটিশন দাখিল করেছেন। বিচারক ইতিমধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠিয়েছেন। জম্মু এবং কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মিনাল খানের আলাপ এবং ঘনিষ্ঠতা হয় অনলাইনে। বিয়ে হয় 2024-এর মে মাসে। অনলাইনে ভার্চুয়াল নিকাহ করে মুনির এবং মিলাল। গত মার্চ মাসে ভারতে আসেন মুনির এবং মিলালের আইনজীবী দাবি করেন দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেছে মক্কেল। এর মধ্যে 22শে এপ্রিল পেহেলগাঁও হামলা হয়, যার পর পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরতে বলা হয়। বাধ্য হয়ে আটারি ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরছিলেন মিনাল, কিন্তু শেষ মুহূর্তে আদালতের নির্দেশে ভারতে থাকার অনুমতি পান তিনি। সিআরপিএফ এর তরফে জানানো হয়েছে, পাক তরুণীর সঙ্গে বিয়ের বিষয়টা চেপে গিয়েছিলেন জওয়ান। ভিসার মেয়াদ ফুরানোর পরেই তাকে ভারতে থেকে যাওয়ার বিষয়টিও চেপে গিয়েছিলেন। এই ধরনের কার্যকলাপ সন্দেহজনক, এমনকি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিবহুল। সেই কারণেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানকে শিক্ষা দিতে অপারেশন সিন্দুর চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে হিন্দু নিধনের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। বাংলার তৃণমূল সরকারও লাগাতার এর নিন্দা করেছে।
অপারেশন সিঁদুর নিয়ে সেনার প্রশংসা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নানান ইস্যুতে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তার সভা শেষের পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তাদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত নির্বাচনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলার কথা উল্লেখ করেছেন। তারপরেই কড়া জবাব দিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো নবান্নে সাংবাদিক বৈঠক করে বললেন, চ্যালেঞ্জ করছি, আমরা অপারেশন বাংলার জন্য তৈরি, কালকেই ভোট করুন, দেখা যাবে। তার আরও চ্যালেঞ্জ, বাংলার ক্ষমতা কখনো বিজেপির হাতে যাবে না, কারণ সাংস্কৃতিক পার্থক্য। নির্বাচনের আগেই পরিযায়ী পাখির মতো বারবার দিল্লির বিজেপির নেতা মন্ত্রীরা বাংলায় আসেন প্রচার করতে। এই অভিযোগ বারবার শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের গলায়। এমনকি মোদির আলিপুরদুয়ার সফরের আগেও সোশ্যাল মিডিয়ায় তৃণমূল পরিযায়ী তোপ দেখেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীও টেনে আনলেন সেই প্রসঙ্গ। বললেন, আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। এতদিনে মণিপুর গেলেন না কেন? আপনার তো সবার আগে ওখানে যাওয়া উচিত ছিল। সব মিলিয়ে বৃহস্পতিবার বাংলার বুকে মোদির জোড়া সভা আর মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের মেজাজে স্পষ্ট, 26শে নির্বাচনের রাজনৈতিক লড়াই শুরু হয়েই গেল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।